দর্শক, দক্ষিণ এশিয়ার 4টি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং চায়না এই চতুর্মুখী মেরুকরণের পথে ভূ রাজনৈতিক কৌশল বদল করে নাকি এই 4টি দেশ নতুন করে পথ হাঁটা শুরু করেছে। অনেকেই বলছেন, অর্থাৎ ভারত এবং চায়নার বর্তমান সম্পর্ক, চায়না এবং বাংলাদেশের সম্পর্ক সবকিছু মিলিয়ে অনেক বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন যে এই 4টি দেশ তাদের সম্পর্ককে মেরামত করছেন। আবার অনেকে বলছেন অর্থনীতির শ্রীবৃদ্ধির জন্য তারা নিজেদের গতিপথ বদল করছে। কিন্তু যত পথই বদল করুক না কেন, এই বিশেষ সময়ে অর্থাৎ এই করোনা পরিস্থিতিতে যখন সবকিছু সীমিত আকারে আছে, যাতায়াত ব্যবস্থাটাও সীমিত, তখন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এই ঝটিকা সফরকে নানানজন নানানভাবে দেখছেন এবং বিভিন্ন অমীমাংসিত কিংবা নতুন কোনো ইস্যুর সমাধান হবে, সুরাহা হবে, কিংবা কি ধরনের আলোচনাগুলো হতে পারে, তিনি কেনই এলেন, এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা ম্যাটারস টু দ্য পয়েন্ট শুরু করব। আজকে আমাদের আলোচনার বিষয় রেখেছে কুয়েত, দিল্লি, কক্সবাজার। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ব্যারিস্টার মাহবুব-উদ্দিন খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব, এবং আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস। আমি দুজনকে ম্যাটারস টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই ব্যারিস্টার মাহবুব-উদ্দিন খোকন, আপনাকে দিয়ে। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুরুটা আমরা করতে চাই আজকে দিনের সবচেয়ে ঘটনাবহুল বিষয়টি নিয়ে, কারণ আপনি নিশ্চয়ই রাজনীতি যে দলের করেন, সেই রাজনীতির জায়গা থেকে নিশ্চয়ই আমরা আজ না হোক কাল, কাল না হোক পরশু আপনাদের নিশ্চয়ই একটা বক্তব্য শুনতে পারবো। অর্থাৎ ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা এই মুহূর্তে বাংলাদেশে আসছে। বিষয়টি এই কারণেই যে আমরা আলোচনা টেবিলে এনেছি, কারণ সময়টা স্বাভাবিক না, যাতায়াত ব্যবস্থাটাও এখন সীমিত পরিসরে আসছে, এবং আমরা জানি যে ভূ রাজনীতিতে বিশেষ একটা পরিবর্তন দেখছি। এবং সবচেয়ে বড় কথা, ভারতের সাথে চায়নার সম্পর্ক, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক, সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক একটা ভ্যাকসিনের ব্যাপারও এখানে আছে। সব মিলিয়ে যদি জানতে চাই মাহবুব-উদ্দিন খোকন সাহেব, যে এই যে জরুরি সফরটাকে আপনি কতটা জরুরি মনে করছেন, এবং এই সফরের মূল জায়গাগুলো কি মনে হতে পারে, কেন এসেছেন তিনি? ধন্যবাদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক সফর, বলবো এটা পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা, পররাষ্ট্র সচিবের এই সফরটা আকস্মিক সফর বলবো এটা, কারণ হঠাৎ করে আসছেন। এটা আগে থেকে কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি কোথাও। আমরা কোথাও পত্রপত্রিকা বা ভারতীয় পত্রপত্রিকা কিছু বলা হয়নি, বাংলাদেশের পত্রপত্রিকা কিছু দেখিনি। তার হঠাৎ করে আসাটা, এটা কি কারণে অস্পষ্ট। তবে আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, যেটা এই 4টা দেশের ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়তো বা তার এই একদিনের সফর বাংলাদেশে। এখন এখানে করোনা পরিস্থিতির কথা বলা হচ্ছে, ভ্যাকসিন তো বরঞ্চ চায়না, রাশিয়া, আমেরিকা, ভারত থেকে অনেক এগিয়ে আছে ভ্যাকসিন তৈরিতে। সুতরাং ভ্যাকসিনটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। আর ভারত নিজেই অত্যন্ত বিশ্বে এখন তৃতীয়তম আক্রান্ত দেশ, এবং প্রতিদিনই অনেক লোক মারা যাচ্ছে। তার নিজেদেরকে তারা সামলাতে পারছেন, আমাদেরকে সাহায্য করবে, হয়তো মানুষের সাহস যোগাবে পর্যন্ত, আর কি, এর বাইরে কিছু দেখি না। আর অন্য কিছু এত গুরুত্বপূর্ণ, মানে আপনি এই সফরটাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন এই গুরুত্বপূর্ণ সময়টাতে? আমি মনে করি অন্য কোনো গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে বলে, যেটা আমাদের নদী ইস্যু আছে, নদীর পানি ভাগের ইস্যু আছে, ওইসব ইস্যু কিন্তু পুরাতন ইস্যু। ওটার জন্য এরকম হঠাৎ করে এই করোনা পরিস্থিতিতে একদিনের সফর উনি আসবেন, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে এটা ইদানিং কত পাকিস্তান এবং ভারতের চায়নার গোলাগুলির সময়, বর্ডার ডিস্টারবেন্স সময়, যে এই 4টা দেশের মধ্যে যে মেরুকরণ হচ্ছিল, পাশাপাশি আরো কয়টা দেশ সবকিছু মিলাই এতে গিয়ে বোধ হয় আবার এর মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটি কথা বললেন, যে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক আর চায়নার সাথে অর্থনৈতিক সম্পর্ক। এইটা কেন বলতে গেলেন? পররাষ্ট্রমন্ত্রী কথা বলা দরকার ছিল না। there is some doubt, there is something wrong somewhere। এই জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত করে কথা বললেন। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে সম্পর্কটা রিপেয়ার করতে চাচ্ছেন, বা এই চায়না ভারত ইস্যুতেই মূলত আলোচনার বিষয়বস্তু হইতে পারে এখানে। আমি ফিরবো আপনার কাছে। আমি একটু নাসিম ফেরদৌসের কাছে শুনতে চাই তার কথা। নাসিম ফেরদৌস, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
জি, শুরুটাই সেই আপনার কাছে, আমরা আপনার কাছে বিশেষজ্ঞ এবং একটু স্পেসিফিক একটু জানতে চাইবো যে আপনি আসলে কি মনে করছেন এই সময়টাতে পররাষ্ট্র সচিবের বাংলাদেশের সফর অর্থাৎ অবশ্যই জরুরি, কিন্তু সেই জরুরি বিষয়গুলো কি আমরা খোলা চোখে যেগুলো যে ইস্যুগুলো জানতে পেরেছি সেটাও কি ওই একই বিষয়, নাকি আপনি মনে করছেন যে এখানে অন্য কোনো বিষয়গুলোও আছে এর মধ্যে যুক্ত হতে পারে? ধন্যবাদ আপনাকে সোমা। আমার কাছে মনে হচ্ছে যে নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ ভিজিট, কারণ সবাই যেটা বলে আসছেন, সবাই বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন যে এই ধরনের সফর এইভাবে ঝোঁকটা সফর সবসময় হয় না, সচরাচর হয় না। এটার জন্য একটা প্রিপারেশন লাগে, সেই প্রস্তুতি বাংলাদেশে ছিল বলে মনে হয় না, কারণ কোনো পত্র পত্রিকায় সেভাবে কিছু উঠে আসেনি। তবে নিঃসন্দেহে এটা একটা জরুরি সফর, বিশেষ করে ভারতের কাছে এটা খুবই জরুরি ইস্যু। ভারত বাংলাদেশ সম্পর্ক যতটা এই সফরে আসবে তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে ভারত চীন বিষয়টাই আসলে মুখ্য উদ্দেশ্য এখানে। আপনারা জানেন সম্প্রতিকালে চীন কিন্তু সাউথ চায়না সিতে টক্কর আছে, এবং সেটা নিয়ে যুক্তরাষ্ট্র কিছু উদ্বেগ প্রকাশ করেছে, অন্যান্য দেশও উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রে যেহেতু সামনে একটা নির্বাচন রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে, সেজন্য যুক্তরাষ্ট্র চীনের সাথে এই মুহূর্তে কোনো সংঘাত বা কোনো সম্পর্কের আলোচনায় যাচ্ছে না। ভারত কিন্তু উদ্বিগ্ন, কারণ যদি সাউথ চায়না সিতে সে যথেষ্ট শক্তি চায়না দেখাতে পারে এবং যদি কিছু দখল, যেসব জায়গা তারা দখল করেছে, আপনার সি এটাতে এত কমপ্লিকেটেড, সেখানে অনেক কিছু বলার আছে, সেটা বলার এখানে জায়গা না বা সময় না। তবে সেই উদ্বেগটাই বোধহয় শেয়ার করতে এসছে যে তারা হয়তো ওটাতে একটা বড় ভূমিকা নেওয়ার চেষ্টা করবে, যদিও ভারত সাউথ চায়না সির সাথে কোনোভাবে সম্পৃক্ত না। কিন্তু ভারত সাউথ ইস্ট এশিয়ান নেশন যেটা আসিয়ান, সেই আসিয়ানের তার একটা চুক্তি আছে, একটা সম্পর্ক আছে, পার্টনারশিপ আছে, এবং সাউথ চায়না সিটা কিন্তু আসিয়ান দেশগুলো, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, ব্রুনাই, সবার সাথে চীনের সম্পর্ক এটা নিয়ে একটু খারাপ আছে। সাউথ চায়না সিতে টক্কর এটাই মূল বিষয়। নাসিম ম্যাডাম, আমি আপনার কথা সূত্র ধরে যদি একটু জানতে চাই যে এখন যেটা খোলা চোখে যেটা দেখা যায় চীন এবং ভারতের সম্পর্কটা একদম টক্করজনক একটা অবস্থানে রয়ে গেছে তাদের সবকিছু ইস্যুতে, কিন্তু সেই জায়গা থেকে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর অর্থাৎ বাংলাদেশকে পাশে রাখা, কাছে টানা কিংবা পাশে পাওয়া, কিন্তু সেই বিষয়গুলো কেন ভারতের এই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্নের জায়গা হবে? কারণ ভারতের সাথে তো বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তাহলে কেন বাংলাদেশেরকেই বোঝাতে হবে কিংবা কাছে টানার ব্যাপারটা আছে এখানে চলে আসছে? হ্যাঁ, নিশ্চয়ই বাংলাদেশকে সাথে পাওয়া দরকার। যখন সে চীনের সাথে লড়াই করবে তখন তার প্রতিবেশীকে তার দরকার। আমাদের সম্পর্ক চীনের সাথে খুব ভালো, এবং সেখানে যদি ভারত এবং চীনের মধ্যে বন্ধুত্ব, বাংলাদেশের বন্ধুত্ব ভারত এবং চীনের মধ্যে যদি আমাদেরকে মাপতে হয়, ওজন করতে হয়, তাহলে খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য। তো সেই জায়গায় ভারত হয়তো একটা ইনফ্লুয়েন্স খাটাবার চেষ্টা করবে যে আমরা হয় চীনের বিরোধিতা করবো। ভারত হয়তো আগামীতে সিকিউরিটি কাউন্সিলে তাদের ভারত চীনের যে যুদ্ধটা হয়েছে সম্প্রতিকালে, সেই যুদ্ধটা তুলে ধরবে, সিকিউরিটি কাউন্সিলে হয়তো আনার চেষ্টা করবে। চীন যেখানে একটা ভিটো পাওয়ার, সেখানে তারা আনার চেষ্টা করলে, কারণ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু সিকিউরিটি কাউন্সিল জেনারেল অ্যাসেম্বলি সেশন বসার কথা, এবং সেটি কিভাবে হবে আমি জানি না, ভার্চুয়াল হবে নাকি। নাসিম ফেরদৌস ম্যাডাম, আমার আরেকটু বিষয় একটু জানতে ইচ্ছা করছে, যেখানে জাতির জন্য বঙ্গবন্ধুর কিন্তু পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, কিন্তু ভারত তার নিজের প্রয়োজনে হয়তো চীনের সাথে তার লড়াইয়ে যেতে হবে, সেজন্য কেন বাংলাদেশকেই মনে হবে যে চীনের সাথে তার সম্পর্ক ছেদ করতে হবে? কারণ চীনের সঙ্গে তো আমরা দেখছি যা চলছে এবং ভবিষ্যতে যা ঘটবে সেটা হচ্ছে অর্থনৈতিক একটা সম্পর্ক, অর্থনৈতিক নতুন বন্ধুত্বের জায়গা, একটা ব্রিজের জায়গা। তো সেইখানে সেই পররাষ্ট্রনীতির সাথে তাহলে কি একটা ছন্দপতন ঘটবে না? দেখুন, অর্থনৈতিক সম্পর্ক বা যে কোনো সম্পর্ক নিজ দেশের স্বার্থ, আমরা আমাদের স্বার্থ দেখবো এবং ভারত তাদের স্বার্থ দেখবে। ভারত দেখবে আমরা যে আমাদের স্বার্থ মনে করি যে চীনের সাথে আমাদের সম্পর্ক আরো সমৃদ্ধ থাকা উচিত, এবং তখন ভারতকে যদি আমরা সমর্থন না দিই, জেনারেল অ্যাসেম্বলিতেই বলেন, সিকিউরিটি কাউন্সিলেই বলেন, বা অন্যান্য কোনো জায়গায় যদি তারা কোনো কিছু একটা নিয়ে, নিশ্চয়ই তারা কিছু নিয়ে আসছে। এইটা তো মানে
কোয়াইট ক্লিয়ার যে ওরা কোনো একটা নিয়ে এসছে, কোনো একটা। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি একটু ব্যারিস্টার খোকনের কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন আপনি আমায়? আমরা আন্তর্জাতিক ভূ রাজনীতির অনেক কথাই শুনলাম নাসিম ফেরদৌস ম্যাডামের কাছে। আমরা এখন দেশের রাজনীতিতে একটু ফিরতে চাই, একটু চোখ রাখতে চাই। যদি আপনি মনে করেন যে ভারতের এই মুহূর্তে সফর নিয়ে আপনি আরো কিছু বলবেন, সেটা আপনি আপনার মতো করে বলতে চান, কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের রাজনীতি, অর্থাৎ আপনারা একটা বড় রাজনৈতিক দল, সেই জায়গা থেকে আমরা যদি বলি কক্সবাজার, সেই কক্সবাজারের জায়গাটাকে কি করে বলবেন, যেটা প্রয়াত হলেন পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন মেজর সিনহা, সেই সিনহার জায়গা, যদিও এটা বিচারাধীন ব্যাপার এখন চলছে, কিন্তু সেই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এখন অনেক আওয়াজ উঠছে, সেই জায়গাটা নিয়ে একটু জানতে চাই। কারণ এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়িত্ব এবং দেওয়া হয় বিএনপির ঘাড়ে, আপনাদের ঘাড়ে, কারণ আপনাদের আমলেই শুরু হয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। প্রথমত বিচার বিভাগ যে বহির্ভূত হত্যাকাণ্ড, এটা সংবিধান বহির্ভূত, যে সরকারের আমলে করুক না কেন, এবং এটা সম্পূর্ণ বেআইনি। বাংলাদেশ সংবিধান অনুযায়ী একটা আমাদের বিচার ব্যবস্থা আছে, স্বাধীন বিচার ব্যবস্থা আছে। একটা আক্ষরিক অর্থ হলো সাংবিধানিক বিচার ব্যবস্থা আছে। আর আপনি ওখানে কি করছে, ওখানে ওদেরকে যাদেরকে অপরাধী মনে করে তারা নিজেদের গুলি করে মেরে দিচ্ছে, ক্রস করে না। সো প্র্যাকটিক্যালি যদি আপনি ক্রস ফায়ার যদি অ্যালাউ করেন বাংলাদেশে, তাহলে বাংলাদেশ দুইটা বিচার ব্যবস্থা আপনি অ্যালাউ করছেন, সেটা সুপ্রিম কোর্ট বা সারা দেশের বিচার ব্যবস্থা, পাশাপাশি ক্রস ফায়ার। এখন একটা দেশে দুইটা বিচার ব্যবস্থা থাকতে পারে না, এবং সংবিধান এটা মার্ডার, ক্রস ফায়ার। এবং দেখেন কত এটা ন্যাক্কারজনক, প্রত্যেকটা ক্রস ফায়ার আমার একজন ম্যাজিস্ট্রেট কেন, জুডিশিয়াল অফিসার কেন নিয়ে দিয়ে ইনকোয়ারি করে যে এটা ক্রস ফায়ার হিসেবে সে রেকর্ড করার পরে এন্ড আপ করে যায়, এবং বিচার বিভাগকে জানাচ্ছে। আমাদের কিন্তু সুপ্রিম কোর্টে এবারে কখনো কোনো রকম রেসপন্ড করে, মানে অ্যাক্টিভলি রেসপন্ড করে না, বা ট্রাস্টিক কোনো অ্যাকশনে জুডিশিয়াল অফিসার ম্যাজিস্ট্রেটরা এগুলোর মধ্যে জড়িত থাকে, এসবে ইলিগাল কাছে লিগালাইজ করতে চেষ্টা করে ওদের কোনো কিছু করে না। তাই আমি মনে করি এখন বাংলাদেশে পর্যন্ত এই সরকারের আমলে, আমাদের সরকার আমলে হচ্ছে, তারা আমার আগের হচ্ছে, কিন্তু সংখ্যা অত্যন্ত নগণ্য কম, কিন্তু এই সরকার আমলে হাজার হাজার হয়েছে। আমার নির্বাচনী এলাকায় 4টি সোনামুড়িতে এই পর্যন্ত 27 জন মারা হয়েছে, কিল করা হয়েছে। 27 জনের কিল করার মধ্যে 27 জনের মধ্যে অবশ্য সবাই ক্রস ফায়ারের মধ্যে 20-22 জন আছে ক্রস ফায়ারে মারা গেছে, বিভিন্ন জায়গায় মেরে ফেলছে। এখন এগুলো বিচার তো হচ্ছে না, এবং এদের কোনো, আমরা একটা মামলা করতে গিয়েছিলাম নোয়াখালী কোর্টে, মামলা করতে যাওয়ার পর কি হলো, ওই গুলি করে দিয়েছে, পরে পাটাকের একটা 19 বছরের ছেলে পাটাকের ফেলতে হয়েছে। মামলা করতে গিয়ে মামলা করেছে, করার পর গিয়ে র্যাব আর পুলিশ লয়ারকে অ্যারেস্ট করতে যায়, তার কোর্ট ঘেরাও করে ফেলছে, এবং পরবর্তী পর্যায়ে মানে এই সিচুয়েশনে মামলা চালানো অসাধ্য হয়ে গেছে। এখন এইসব এতগুলো অপরাধ হচ্ছিল এতদিন পর্যন্ত, সিনহা হত্যাকাণ্ডটা এটা বহিঃপ্রকাশ করলো সিনহা, এবং এটার মাধ্যমে আমরা আশা করি যে সুষ্ঠু বিচারের মাধ্যমে আমাদের সকল বাহিনীগুনা, র্যাব, তার পুলিশ, সব গোয়েন্দা বাহিনী, পুলিশ, এখন তো দেখে শুনে রেখে সামনে এবার চলতে, সামনে চৌকিদারও ক্রস ফায়ার দিলে মানুষকে ধরে, এইটা বন্ধ করতে হবে, এবং যে প্রদর্শন দেওয়া হয়েছে পর্যন্ত এর বিচার ব্যবস্থা করতে হবে। এটা হলো আমার ক্রস ফায়ার সম্বন্ধে বক্তব্য। আর আপনার ধরেন, আপনি যেটা উনি খুব সুন্দর কথা বললেন, অ্যানালাইজ করলেন, আমি শুধু বলতে চাই এটা মূলত ওনার সফরটা হলো এই চায়না এবং ইন্ডিয়ার যে সমস্যা, সেখান থেকে পার্শ্ববর্তী দেশগুলোর সমর্থন আদায় করা। দেখেন এইদিকে এই বেলটা পুরোটাই কিন্তু আমরা ভারতের সঙ্গে ছিলাম, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, সবাই বাংলাদেশ, সবাই ভারতের সঙ্গে ছিলাম। কিন্তু ভারত নিজের দেশে গণতন্ত্র রাখবে, নিজের দেশে স্বাধীন বিচার ব্যবস্থা রাখবে, হ্যাঁ, আইন শৃঙ্খলা ঠিক রাখবে। পার্শ্ববর্তী দেশে উনি কিন্তু ভারতের সরকার গুণা সবচেয়ে বিগ বাদার শুরু, যে আমি বড় ভাইয়ের মতো আচরণ করতে চেষ্টা করবো। একে একে কিন্তু নেপাল ভারতের সঙ্গে নেয়, আজকে মালদ্বীপ ভারতের সঙ্গে নেয়, এমনকি শ্রীলঙ্কা ভারতের সঙ্গে নেয়। শুধু এই বেল শুধু বাংলাদেশ এখন ভারতের সঙ্গে কোনোভাবে লেগে আছে। ভারতের যে নীতি, আমরা চাই বাংলাদেশের এই সরকার সম্পর্ক করলে হবে না, সরকার আসবে, সরকার যাবে। ভারতের উচিত একটা কোনো রাষ্ট্র হিসাবে পার্শ্ববর্তী দেশগুলোতে কোনো অন্যজন থাকে, সে ব্যাপারে তারা নিজেরা সবসময় অনুধাবন করে এবং তাদের কাজ সেভাবে করে। দুই হলো যে শক্তিশালী বিচার ব্যবস্থা থাকে, সে ব্যবস্থা করার জন্য তার ভূমিকা রাখতো, তাদের পক্ষে তার ভূমিকা রাখতো। আর বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে। ভারতের সরকারের বাংলাদেশের জনগণের সম্পর্ক থাকলে এই সম্পর্কটা অনেক দিন মধ্যে অটুট থাকবে। শুধু একটা সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে,
সরকার যাবে গিয়া সম্পর্ক এসে জনগণের পরবর্তী পর্যায়ে হয়তো ওই আরেক সরকার হবে, আরেক সরকার হবে, আরো সময় থাকবে। এই জন্য ভারত উদ্বিগ্ন তার পার্শ্ববর্তী, যেহেতু তার she lost all the friends আশেপাশে এই সাউথ এশিয়ায়। এখন বাংলাদেশটা আছে, এটা আছে কি, এটা ঠিক মতো থাকে কিনা, এটা তো ধরুন অর্থ আজকের দিনে আর তো জমি দখল না, একটা রাষ্ট্র ভূমি দখল করে না, অর্থনৈতিক প্রভাব বিস্তার করে। এখানে ভারতের বাংলাদেশের উপর বেশ অনেক প্রভাব ছিল, কিন্তু বাংলাদেশ যত মেগা প্রজেক্ট হচ্ছে, অলমোস্ট সব 90% বেশি প্রজেক্টের মধ্যে চাইনা ফাইন্যান্স করতেছে। এবং এখন এমন যে অবস্থা হয়ে গেছে আমাদের, এখন চায়না যদি এসব অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়, আমাদের বড় অনেক প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ কি করবে এটা নিয়ে ভারত উদ্বিগ্ন। বাংলাদেশ কি মূল যে কোনো সিচুয়েশনে চায়নার পক্ষে থাকবে না, চায়নার পক্ষে থাকবে, এটা ভারতের পক্ষে থাকবে, নাকি নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতন বাংলাদেশও ভারত থেকে দূরে সরে যাবে? আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি একটু নাসিম, আমরা আশা করি সরকার ভারত সরকার বাংলাদেশে মেসেজ দিবে, বাংলাদেশ জনগণের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার খোকন, আমি আপনার কথা বুঝতে পেরেছি, দর্শকই আশা করছি বুঝতে পেরেছেন। আপনার কিন্তু মূল কথা যে ভারত তার আশেপাশের বন্ধু হারাচ্ছে, এই কথাটা আপনি বলতে যাচ্ছেন। নাসিম ফেরদৌস ম্যাডাম, আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে, করোনার সময় ভ্যাকসিনের রাজনীতি, আন্তর্জাতিক একটা রাজনীতি চলছে। এই সফর, হর্ষবর্ধন শৃঙ্গাল যে চায়না থেকে বাংলাদেশ ভ্যাকসিন নিবে নাকি অক্সফোর্ডের ভ্যাকসিনটা নিবে, সেই ভ্যাকসিনের বিষয়ে কি আলোচনা উঠে আসতে পারে বলে কি আপনার মনে হয়? যেটা একটা ভ্যাকসিন নিয়েও সফর হতে পারে, আলোচনার ইস্যু হতে পারে এই সফরে? নিশ্চয়ই এটা আলোচনার ইস্যু হতে পারে, কিন্তু এটা একমাত্র উদ্দেশ্য বলে আমার মনে হয় না। আমি যেটা আগে বললাম, আমি মনে করি এখন আমরা আসলে কেউই জানি না যে কেন আসছে, তবে ভ্যাকসিন একটা ইস্যু হতে পারে। এবং বাংলাদেশ যদি কোনো ভ্যাকসিন তৈরি করার লাইসেন্স পায়, ভ্যাকসিন, তখন সেই ভ্যাকসিনটা কি ভারতকে আমরা রপ্তানি করবো কিনা এবং কতখানি রপ্তানি করবো, ভারতের চাহিদা কি হবে, এইসব নিয়ে আলোচনা অবশ্যই হতে পারে এই বৈঠক এবং এই ভিজিটে। সেটা সম্ভাবনা খুব বেশি আছে, কারণ ভারতের যে মৃতের সংখ্যা সেটা তো এখন বোধহয় বিশ্বের মধ্যে 3য় বা 4র্থ স্থানে আছে, এবং ভারতের যে জনসংখ্যা সেখানে এটা খুব বড় একটা সংখ্যা না, মৃতের সংখ্যা মানে তুলনামূলক ভাবে। সুতরাং ভারত নিশ্চয়ই এটা নিয়ে উদ্বিগ্ন, এবং সেখানে বাংলাদেশের সাহায্য সহায়তা পাওয়ার জন্য সে আলাপ আলোচনা হতেই পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন আজকে সম্মানিত অতিথি যারা যুক্ত হয়েছিলেন ম্যাটারস টু দ্য পয়েন্টে। আমি শেষ করবার আগে শুধু এইটুকু বলবো, এতক্ষণ আলোচনার পুরোটাই কিন্তু আমরা হয়তো অন্ধকারে ঢিল ছুড়লাম, কিংবা ঢিলটা সঠিক জায়গায় গিয়েও আলোচকদের লাগতে পারে, কিন্তু যেটি আলোচনা হোক না কেন, সকল দেশের সঙ্গে সম্পর্ক সুষ্ঠু থাকবে, এটাই হয়তো বিশ্বের একটা গ্লোবাল ভিলেজ যেটাকে বলি, সেটাই নীতি। এবং বঙ্গবন্ধু যেটা পররাষ্ট্র নীতি ছিলেন, সেটাই হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, এবং ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক, এবং চায়নার সঙ্গে তো নতুন করে অর্থনৈতিক সম্পর্ক, যে যেভাবেই বলুক না কেন, সকলের সাথে সকলের মানে একটা সুন্দর যে সম্পর্ক থাকবে, বন্ধুত্বময় পরিবেশ থাকবে, সেটা তো সকল দেশের জনগণ আশা করতেই পারে, আমরাও সেটাই চাই। আমি সোমা ইসলাম আজকের মতো ম্যাটারস টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিলাম।